তাহলে আজকে আমরা নেক্সট পার্টটা করছি। আজকে আমরা সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় এই দুটো পুরো একদম যত যা আছে সবটা আমরা কমপ্লিট করে ফেলবো আজকে এই একটা ভিডিওর মধ্যে। যা আছে ওই রিলেটেড সব কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, প্রথমে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে তুল্যরোধ ব্যাপারটা কি। তুল্যরোধ হচ্ছে আমরা সাধারণত কি দেখি বর্তনীতে, একটা রোধ দিয়ে আমরা কাজ করি বর্তনীতে, রাইট? এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হবে এইদিকে, রাইট? এবার ধরো একটা রোধের বদলে আরো অনেকগুলো রোধ রয়েছে, সেটা এইভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। কিরকম ভাবে থাকবে ধরো আমরা জানি না, মানে বিভিন্ন রকম ভাবে ধরো আছে, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে আছে, দেখ ছবিগুলো একদম বিচ্ছিরি হবে, যে কোনো রকম ভাবে থাকতে পারে। এবার এগুলোর এক একটা এক এক ধরনের শেপে যে রয়েছে এগুলোকে এক একটা নাম বলে। এটাকে যেমন বলে শ্রেণী সমবায়, এটাকে বলে সমান্তরাল সমবায়, এগুলোতে পরে আসছে। এই যে বিভিন্ন রকম ভাবে রয়েছে একাধিক রোধ, এটাকে আমরা ক্যালকুলেশনের হিসেবে, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে একটাই রোধ হিসেবে কল্পনা করতে পারি, একটাই রোধ হিসেবে কল্পনা করতে পারি, ঠিক আছে? যে একটা রোধ হিসেবে আমরা কল্পনা করছি সেটাকে বলবো আমরা এই বর্তনীর এই যে রোধগুলোর এটার তুল্য রোধ, ঠিক আছে? এটার একটা আমি একটা সিঙ্গেল রোধই কল্পনা করছি এটার বদলে। এটার এই রোধ দুটো মিলে যে রোধের কাজ করবে সেই একটা রোধও সে একই কাজ করবে। এই তুল্য রোধের ক্ষেত্রে দেখো কারেন্ট ফ্লো কি সেমই হবে। বর্তনী দিয়ে যা কারেন্টই ফ্লো হবে না কেন, এখান দিয়ে যে কারেন্টই ফ্লো হবে না কেন, ধরো তুমি একটা নল দিয়ে জল পাঠাচ্ছ, তুমি এইখানটায় চিপে রাখলে, এখানটায় চিপে রাখলে, এখান থেকে জলটা যেতে একটু অসুবিধা হবে, এখান দিয়ে জলটা যেতে একটু অসুবিধা হবে, তা আলটিমেটলি তো নল দিয়ে জল টোটাল সেম পরিমাণই জল যাবে, তাই না? তেমন তার দিয়েও ইলেকট্রিক প্রবাহটা সেমই হবে আর কি, দুটো ক্ষেত্রেই। রোধের মধ্যে দিয়ে আলাদা হতে পারে, কিন্তু মোট যে কারেন্ট ফ্লোটা এখান দিয়ে আই পরিমাণ বেরোলে এখান থেকেও আই পরিমাণে ফিরবে। বুঝতে পেরেছো এইটুকু, এই বিষয়টা? আর বিভব প্রভেদটা সেমই থাকবে, মানে এখানে এই যে প্লাস মাইনাস এটার যে বিভব প্রভেদ এই বর্তনীর, ধরে নিলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এদের মধ্যে যে বিভব প্রভেদটা থাকবে, এবার দেখো এটা প্লাস রয়েছে এদিকে, এটা এদিকে প্লাস রয়েছে, এদিকে মাইনাস রয়েছে, তার মানে কি এদিকে নিম্ন বিভব আর এদিকে কি উচ্চ বিভব। এখান থেকে কারেন্টটা এদিকে ফ্লো করছে, কারণ এটা প্লাস রয়েছে, এটা উচ্চ বিভব, এইভাবে যাচ্ছে কারেন্টটা, রাইট? এইভাবে যাচ্ছে, তার মানে কি এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায় কারেন্ট। তাহলে এই তুল্য রোধ ব্যাপারটা হচ্ছে, তুল্য রোধের ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদটাও একই থাকে, বিভব প্রভেদেরও কোনো চেঞ্জ হবে না, আর তড়িৎ প্রবাহ মাত্রারও কোনো চেঞ্জ হবে না, কারেন্ট যেটা যাচ্ছে আই সেটারও কোনো চেঞ্জ হবে না। তো তুল্য রোধের সংজ্ঞাটা দেখো, যদি কোনো তড়িৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যে একাধিক রোধের সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা হয়, একাধিক রোধের সমবায়ের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করা হচ্ছে যাতে বর্তনীর মোট প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ দুই অপরিবর্তিত থাকে, তবে সেই একটি মাত্র রোধকে রোধ সমবায়টির তুল্য রোধ বলে। বুঝতে পেরেছো? এইটুকু একবার একটুখানি ভালো করে দেখে নাও। এবার আমরা এর টোটালটা ডিটেলসে এবার আসবো, যে এগুলো আমি কি হাবিজাবি বকলাম। প্রথমে আসা যাক রোধের শ্রেণী সমবায়তে। ধরো এখানে পরে আসছে, ধরো আমাকে তিনটে রোধ দিয়েছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে R3। এবার আমরা যদি এদেরকে এমন ভাবে সাজাই যে একটার শেষ প্রান্ত অপরটার শুরুর প্রান্ত হবে, ঠিক আছে? এটার শেষ প্রান্ত, এটার শুরুর প্রান্তটা হবে। কিভাবে সাজাচ্ছি? এটা শেষ প্রান্ত, এটা শুরুর প্রান্ত, এটা শেষ প্রান্ত, এটা শুরুর প্রান্ত, তখন এটাকে বলা হবে সিরিজ কম্বিনেশন, মানে শ্রেণী সমবায়, ঠিক আছে? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। কতগুলি রোধ যদি এমন ভাবে যুক্ত করা হয় যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয়, যাতে একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে যায়, একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? এখান দিয়েও আই পরিমাণ যাবে, এখান দিয়েও আই পরিমাণ যাবে, এখান দিয়েও আই পরিমাণ যাবে। আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, ধর একটা নল রয়েছে, ঠিক আছে? একটা নল রয়েছে, তুমি এইখানটায় চেপে ধরলে একবার, এখানটায় চেপে ধরলে, এখানটায় চেপে ধরলে, ধর মানে তিনজন ধরে নিলে
একজন এখানে চেপে ধরলো, একজন এখানে চেপে ধরলো, একজন এখানে চেপে ধরলো। এবার এখান দিয়ে জলটা যেতে একটু অসুবিধা হবে, এখান দিয়ে জলটা যেতে একটু অসুবিধা হবে, এখান দিয়ে জলটা যেতে একটু অসুবিধা হবে, কারণ বাধা দিচ্ছে। কিন্তু মোট জলটা কিন্তু দেখো সেই সেমই যাচ্ছে এর মধ্যে দিয়ে। এখান দিয়েও যে পরিমাণ জল যাবে, এখান দিয়েও সেই পরিমাণ জল যাবে, এখান দিয়েও সেই পরিমাণই জল যাবে, কিন্তু যেতে বাধা পড়বে, এই আর কি। তাহলে তিনটের মধ্যে দিয়ে কিন্তু সমান পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সেই জন্য এটা বলেছে যাতে একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে যায়, তবে রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। ঠিক আছে, শ্রেণী সমবায় প্রতিটি রোধের প্রবাহ মাত্রা সমান, প্রতিটি রোধের প্রবাহ মাত্রা সমান, কিন্তু বিভব প্রভেদ আলাদা হয়। বিভব প্রভেদ না হলে, যদি বিভব প্রভেদ গুলো না আলাদা না হতো, তাহলে তো আমার এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে না, কারণ বিভব প্রভেদের পার্থক্যের জন্যই তো কারেন্টটা ফ্লো করবে। এই বরাবর যদি আমাকে কারেন্টটা ফ্লো করাতে হয়, তাহলে এখানে বিভব প্রভেদ বেশি, এখানে বিভব প্রভেদ কম, তাই তো রাখতে হবে, কারণ বেশি বিভব প্রভেদ থেকে কম বিভব প্রভেদের দিকে কারেন্টটা ফ্লো করে। এখান থেকে এইদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মানে এটাকে যদি তুমি একটা বর্তনী যোগ করে দাও, এইভাবে একটা বর্তনী যোগ করে দাও এই রোধের সাথে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যাবে কারেন্টটা, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই যাচ্ছে, আবার এই গেল, এইভাবে চলতে থাকে কারেন্ট ফ্লোটা উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে। আমরা আগের ভিডিওগুলোতে সেটা দেখেছি। তাহলে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে কি বিভব প্রভেদের পার্থক্য আছে বলেই তো এখানে কারেন্টটা ফ্লো করতে পারছে, নাহলে তো কারেন্টটা ফ্লো করতে পারতো না। তাহলে এখানে যদি আমি একটা পয়েন্ট নিই VA, এখানে একটা পয়েন্ট, মানে সরি, এখানে একটা পয়েন্ট নিলাম ধরো A, এখানে একটা পয়েন্ট নিলাম B, এখানে একটা পয়েন্ট নিলাম C, এখানে একটা পয়েন্ট নিলাম D। তাহলে এবার বলো তো এই A আর B এর মধ্যে কোন পয়েন্টটার বিভব প্রভেদ বেশি? এই পয়েন্টের বিভব প্রভেদ বেশি হবে, কারণ এই কারেন্টটা কি এদিক থেকে এদিকে ফ্লো করছে। তাহলে VA গ্রেটার দেন VB হবে, এই পয়েন্টটার বিভব প্রভেদ এই পয়েন্টটার থেকে বেশি, আবার এই পয়েন্টটার যেহেতু বিভব প্রভেদ এই পয়েন্টটার থেকে বেশি, সেই জন্য কারেন্ট আবার এখান থেকে এদিকে ফ্লো করছে। তার মানে কি VB গ্রেটার দেন VC, মানে VB গ্রেটার দেন VC, সেম ভাবেই VC গ্রেটার দেন VD। তাহলে আলটিমেটলি VA এইটা হচ্ছে এই পয়েন্টটার বিভব প্রভেদের থেকে এই পয়েন্টের বিভব প্রভেদ বেশি, সেই জন্য এখান থেকে এইদিকে যাচ্ছে। এবার তুমি এইটাকেই যদি একটা তুল্য রোধের আকারে কল্পনা করো, ঠিক আছে, ধর এটাকে একটা তুল্য রোধ কল্পনা করো, এটার তুল্য রোধ, এই টোটাল যে রোধগুলো তুমি নিচ্ছ তার পরিবর্তে জাস্ট একটাই রোধ নিলে, ধরো RS। তাহলে কি এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এই দিক থেকে এই দিকে যাবে কারেন্টটা, সেই একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, কিন্তু এখানে আমরা তুলনা করছি RS এর সাথে। এবার RS এর সাথে এই তিনটে রোধের কি সম্পর্ক সেটা আমরা এবার ম্যাথমেটিক্যালি দেখবো। তাহলে তুমি এখানে বিষয়টা বুঝতে পেরেছো একটু হালকা করে? এবার আরো ভালো করে বোঝো। এখানে এই যে তিনটেকে যোগ করলাম সিরিজে, R1 R2 R3, এই যে A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট, D পয়েন্ট, ঠিক আছে, এই যে VA ইজ গ্রেটার দেন VB, VB গ্রেটার দেন VC, VC গ্রেটার দেন VD। এবার ওহমের সূত্রে আমরা কি দেখেছিলাম? বিভব পার্থক্য ইকুয়ালস IR, মনে আছে? দেখো ওহমের সূত্রে আমরা দেখেছিলাম আগের দিন, V ইকুয়ালস IR, এখান থেকে পেয়েছিলাম, আমরা হিসেব করেছিলাম এই সমস্ত জিনিসপত্র, এগুলো দিয়ে আমরা অঙ্ক করেছিলাম কত, সেই জিনিসটা এবার এখানে কাজে লাগবে। দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB, কারণ VA ইজ গ্রেটার দেন VB, ইকুয়ালস কি হবে IR1, কারণ এটার মধ্যে কি দিয়ে কি কারেন্ট কত ফ্লো করছে, I পরিমাণ, তাহলে IR1, V ইকুয়ালস IR, তার পরিবর্তে এখানে মানে এরকম আসছে আর কি, এটা একটা বিভব পার্থক্য। আবার B আর C পয়েন্টের মধ্যে কি VB মাইনাস VC ইকুয়ালস IR2, VC মাইনাস VD ইকুয়ালস একইভাবে IR3। এবার যদি তুমি তিনটাকে যোগ করে দাও তাহলে কি হবে? দেখো এই VB VB কেটে যাবে, VC VC কেটে যাবে, তাহলে VA মাইনাস VD আসবে, আর এই তিনটে যোগ হয়ে গেল R1 প্লাস IR2 প্লাস IR3। এবার যদি আমি এই টোটাল এই A পয়েন্ট আর D পয়েন্টের বিভব পার্থক্যটাকে যদি আমি V দিয়ে ডিনোট করি, তাহলে আমার V ইকুয়ালস আসলো I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, তাহলে V ইকুয়ালস IRS। যদি আমরা এটাকে এই যে এই তুল্য রোধটা দিয়ে যদি কল্পনা করি যে না I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এই পয়েন্ট থেকে D পয়েন্টের মধ্যে এই যে তুল্য রোধ আমরা কল্পনা করছি RS হিসেবে, ঠিক আছে, IRS। এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে সূত্র কি পেলাম?
সিরিজ কম্বিনেশনে আর এস ইকুয়ালস R1 প্লাস R2 প্লাস R3, এই হচ্ছে সূত্র যখন শ্রেণী সমবায়িত থাকবে রোধগুলো। ওকে, এবার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু অনেকেই স্কিপ করে যায়। শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষা বড় হয়, এটাকে প্রমাণ করো। এটা অনেক স্কুলের টেস্ট পরীক্ষাতে দেয়, অনেক স্কুলেরই কোয়েশ্চেন এটা দেয়, ঠিক আছে? এটা মাধ্যমিকে হয়তো কখনো আসেনি, কিন্তু এটা অনেক স্কুলেই দেয়, কারণ এটা বইতে আছে। দেখো বইতে এটা আছে, এটা আছে, আরেকটা জিনিস আছে সেটা করাচ্ছি, এগুলো কিন্তু আছে। এবার এটাকে আমরা প্রুফ করবো কি করে, ব্যাপারটাকে আগে ভালো করে দেখো। শ্রেণী সমবায়তে তুল্য রোধ মানে ধরো একটা R1 আছে, একটা R2 আছে, একটা R3 আছে, এদের তুল্য রোধটাকে আমরা ধরে নিলাম RS, আগেরটার মতন। তাহলে সমবায়টির বৃহত্তম রোধ ধরে নিলাম R1টা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? R1টাকে আমরা সব থেকে বড় ধরে নিচ্ছি। ওকে, তাহলে R1টাকে ধরে নিলাম সব থেকে বড়, R2টাকে ধরে নিলাম তার থেকে ছোট, R3টাকে ধরে নিলাম একদম ছোট, ঠিক আছে? ধরে নিলাম এটা যে R1 এই রোধটা হচ্ছে সব থেকে বেশি রোধ। ধরো যেমন 5 ওহম, 7 ওহম, 9 ওহম, এই 9 ওহমটাকে আমরা ধরে নিচ্ছি এখানে R1, 7 ওহমটাকে ধরছি R2, আর 5 ওহমটাকে ধরছি R3, ঠিক আছে? এটা জাস্ট ফর এক্সাম্পল আমি এটা বললাম। R1টাকে ধরে নিলাম সব থেকে বড় রোধ। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, শ্রেণী সমবায়ের তুল্য রোধ এই যে RSটা, এটা এই যে বৃহত্তম রোধ R1 এটার অপেক্ষাও বড় হবে। এবার তোমার মনে হতে পারে এটা খুব অবভিয়াস ব্যাপার, কিন্তু দেখবে সমান্তরাল সমবায়তে কিন্তু সেটা হয় না, সেই জন্যই এটা এখানে প্রমাণ করতে দিয়েছে। আর সমান্তরাল সমবায়তে যেটা হবে সেটাকেও আবার প্রমাণ করতে দেবে, সেটাও বইতে আছে, সেই জন্য আমি ওটা দেখালাম। তাহলে এটাকে আমরা প্রমাণ করব কি করে, আমরা লিখবো R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস RS, শ্রেণী সমবায়িতে আছে। এবার R1টাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে কি পাবো, R2 প্লাস R3 ইকুয়ালস RS মাইনাস R1, এদিকে নিয়ে গেলাম R1টাকে। তাহলে দেখো এটা কি ধনাত্মক আসবে না, এটার একটা ভ্যালু আছে, এটা একটা ভ্যালু আছে, দুটোই কি রোধ, এই দুটোর যোগ করলে কি হবে, একটা পজিটিভ কিছু ভ্যালুই তো আসবে। সে 1 আসুক, 2 আসুক, 3 আসুক, 1-4 আসুক, 5-7 আসুক, যাই আসুক না কেন, 7-5 আসুক, যাই আসুক না কেন, একটা ধনাত্মক মানই আসবে দুটো হোমকে যোগ করলে। তাহলে যখন এটা ধনাত্মক হবে, ধনাত্মক জিনিসকে আমরা কি বলি, গ্রেটার দেন 0 দিয়ে ডিনোট করি না? তাহলে আমরা বলতে পারি RS মাইনাস R1 ইজ গ্রেটার দেন 0, যেহেতু এটা ধনাত্মক এসছে, RS মাইনাস R1 এর মান ধনাত্মক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো দুপাশে যদি আমি R1 যোগ করে দিই, তাহলে কি হবে, RS গ্রেটার দেন R1, মানে R1টাকে এদিকে নিয়ে আসছি, RS ইজ গ্রেটার দেন R1। তাহলে এই যে প্রমাণ হয়ে গেল, তুল্যরোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষাও বড় হয়, ঠিক আছে? প্রমাণিত। এটা কিন্তু প্রমাণ করতে দিতে পারে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, আসলে যেন ছেড়ে আসা না হয়, করে দেবে লিখে লিখে। নেক্সট দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো পয়েন্টই ছায়ার বইতে আছে, দেখে নাও, এখান থেকে কোশ্চেন আসতে পারে। n সংখ্যক রোধ যদি শ্রেণী সমবায়তে যুক্ত করা হয়, তাহলে তুল্য রোধটাকে আমরা যদি RS দিয়ে ডিনোট করি, তখন কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 করতে করতে RN, রাইট? যোগ করতে করতে, মানে ধরো এরকম ভাবে আছে, যোগ করতে করতে যাচ্ছে, তো আলটিমেটলি মোট যোগফলটা ইয়ে হয়ে যাবে, তুল্য রোধ হয়ে যাবে। যত রোধ থাকবে সবকটাকে ধরে যোগ করে দাও, 2 ওহম, 2 ওহম, এটা ধরো 3 ওহম, এটা ধরো 5 ওহম, যাই থাকুক না কেন, ধরে এটা 6 ওহম, ধরে যোগ করে দেবে, 2 আর 3 5, আর 5 10, আর 4 16, ধরে যোগ করে দেবে, হয়ে যাবে। ওকে, আর এবার ধরো এই রোধগুলো ধরো প্রত্যেকটার মান যদি ইকুয়াল হয়, ঠিক আছে, R1 ইকুয়ালস R2 ইকুয়ালস R3 ইকুয়ালস R4, এইভাবে করতে করতে এর নাম্বার যে রোধটা সেটাও ধরো সবকটা ধরো সমান, আমি মানটাকে ধরে নিলাম R, ঠিক আছে? তাহলে দেখো তুমি মোট কতগুলো আর পাবে, এখানে একটা আর, দুটো আর, তিনটে আর, মোট এবার যেতে যেতে n সংখ্যক আর পাবে। এবার ধরো এরকম আছে 5+5+5+5, এরকম যদি n সংখ্যক 5 থাকে, তাহলে কি হয়, ওটা 5n হবে না? ধরো 10টা 5 আছে, তাহলে কি 5 5 10 50 হবে না? সেরকমই, তাহলে এটা n5 হয়ে যাবে। সেরকমই তাহলে এটার মান যদি আমি r ধরে নিই, তাহলে এটা কি হয়ে যাবে, টোটাল রোধটা nr।
এবার ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে তোমাকে যে 5 ওহমের রোধের মোট 20টা রোধ শ্রেণী সমবায়তে যুক্ত করা আছে, তাহলে সেটা তুল্য রোধ কি হবে? তুমি জাস্ট যোগ করে দেবে। তুমি কি 5 ওহম করে যোগ করবে 20 বার? না, সে একই ব্যাপার হবে, 20 × 5 করে দেবে, ডাইরেক্ট 100 ওহম হয়ে যাবে। ওকে, এই অবধি ক্লিয়ার? তাহলে শ্রেণী সমবায় রোধ থেকে এই। এবার এর থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো আমি পরে করাচ্ছি, ঠিক আছে? গাণিতিক উদাহরণ যখন আমি করাবো সেখানে আমি করাচ্ছি এর থেকে টাইপ। এবার আমি আগে সমান্তরাল সমবায়টাকে বোঝাচ্ছি। আচ্ছা, সমান্তরাল সমবায় হচ্ছে, এবার দেখো আগেরবার আমরা কি দেখছিলাম, একটা শেষ প্রান্ত আর একটা শুরুর প্রান্ত হচ্ছিল। এবার আমরা দেখবো হচ্ছে এই প্রত্যেকটারই শুরুর প্রান্তও এক বিন্দুতে আর প্রত্যেকটার শেষ প্রান্তগুলো এক বিন্দুতে যদি থাকে, তাহলে সেটা হবে হচ্ছে সমান্তরাল সমবায়। কিরকম না, অনেকটা এরকম। দেখো প্রত্যেকটার শুরুগুলো এক বিন্দুতে আর শেষগুলো এক বিন্দুতে, শেষ মাথাগুলো, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। এবার এক্ষেত্রে দেখো এদের কিন্তু বিভব প্রভেদটা কিন্তু প্রত্যেকটারই সেম হবে, রাইট? কারণ এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। যদি আমি যদি সেম ভাবে একটা বর্তনী করে দিই, ধরো এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? তাহলে এটার বিভব হবে ভিএ, এটার বিভব হবে ভিবি, তাহলে ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হবে। তাহলে এই দুটোর মধ্যে বিভব প্রভেদটা কিন্তু সেম হবে, ভিএ মাইনাস ভিবি সবকটার ক্ষেত্রে দেখো ইকুয়াল। কিন্তু যেমন তুমি একটা নল দিয়ে জল পাঠাচ্ছিলে, এবার নলটা দিয়ে যদি তুমি এরকম যদি ভাগ করে দাও, নলটা দিয়ে ধর 3টে ভাগ করে দিলে, নলটা দিয়ে প্রত্যেকটা দিয়ে কি সমান জল যাবে? যাবে না সমান জল। সেরকমই তুমি যখন তারটাকে এরকম ভাগ করে দিচ্ছ, তখন এক একটার মধ্যে দিয়ে এক এক রকম তড়িৎ প্রবাহ হবে, এক এক রকম আই হবে, ঠিক আছে? এটা ধরো I1, না সরি, এটাকে I1 ধরছি, এটাকে I2 ধরছি, এটাকে I3 ধরছি, যেহেতু এটাকে রোধ 3 ধরেছি, এটাকে I3 ধরছি। এক একটার মধ্যে দিয়ে এক এক রকম তখন তড়িৎ প্রবাহ হবে। আবার এখানে গিয়ে কিন্তু সেই 3টে গঙ্গা যমুনার জল মিশে আলটিমেটলি এখানে গিয়ে সেই একই পরিমাণ জল আলটিমেটলি বেরোবে, ঠিক আছে? এখান দিয়ে আবার সেই আই পরিমাণই বেরোবে, কারণ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস আলটিমেটলি আই। ওকে, এইগুলোতে আমি পরে আসছি। একটা প্রাথমিক ধারণা তোমার গেছে, আগের থেকেই ছিল একটা প্রাথমিক ধারণা, আবার একবার করে এগুলো হচ্ছে। এইটুকু একটা হালকা ধারণা গেল তোমার। এবার দেখো কতগুলি রোধ যদি এমন ভাবে যুক্ত হয় যে প্রত্যেকটির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অন্য আরেক বিন্দুতে যুক্ত হয়। ওকে, অর্থাৎ প্রতিটি রোধের বিভব প্রভেদ অভিন্ন হয়, প্রত্যেকটি রোধের বিভব প্রভেদ অভিন্ন হবে, বিভব প্রভেদটা একই থাকবে প্রত্যেকটা রোধের, কিন্তু মূল তড়িৎ প্রবাহ মাত্রা রোধগুলির মান অনুযায়ী বিভক্ত হয়ে যায়। এবার এখানে দেখো, যে তুমি যে নল দিয়ে জল পাঠাচ্ছিলে, যে নলটাকে তুমি বড় রাখবে সেটা দিকে বেশি জল যেতে পারবে, যে নলটাকে তুমি ছোট রাখবে সেটা দিকে কম জল যেতে পারবে। সেরকমই রোধ যার বেশি হবে তার মধ্যে দিয়ে কি হবে, কম তড়িৎ প্রবাহ হবে, আবার রোধ যার কম হবে তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে। সেই জন্য এই যে তড়িৎ প্রবাহ মাত্রা রোধগুলির মান অনুযায়ী বিভক্ত হয়ে যায়, যার রোধ বেশি তার তড়িৎ প্রবাহ মাত্রা কম, যার রোধ কম তার তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, ঠিক আছে? সেই অনুযায়ী বিভক্ত হয়ে যায়, বুঝতে পারছো? তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলে। এবার আসছি ম্যাথমেটিক্যাল জিনিসে। এই যে যোগ এইভাবে সাজিয়েছি আমরা সমান্তরাল সমবায়তে R1 R2 R3, I1 যাচ্ছে, এটা দিয়ে I2 যাচ্ছে, এটা দিয়ে I3 যাচ্ছে, এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই যে আই পরিমাণ যাচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, উচ্চ বিভব নিম্ন বিভব। তাহলে এবার দেখো এদের মধ্যে বিভব পার্থক্যটাকে আমরা ধরে নিলাম ভি। ওকে, ভি ইজ গ্রেটার দেন ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি ভি। ওকে, এইভাবে যেহেতু ইলেকট্রিক প্রবাহ হচ্ছে, তাহলে স্বাভাবিক ব্যাপার এদিকে বিভব বেশি এদিকে বিভব কম, এই যে উচ্চ বিভব নিম্ন বিভব, এদিকে উচ্চ এদিকে নিম্ন, এগুলো বুঝতে পারছো? তাহলে আগের বারের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি ইকুয়ালস আই আর, ওহমের সূত্র। তাহলে এখানে আমরা কিভাবে সাজাবো, প্রত্যেকটার ক্ষেত্রেই ভি গুলো সেম। ওকে, তো যেহেতু বিভব পার্থক্যটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, কিন্তু এখানে দেখো রোধ আর তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলটা, মানে রোধ আর রোধ যেহেতু আলাদা আলাদা, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রাগুলো আলাদা আলাদা হবে। তাই আমরা এইভাবে লিখবো, ভি ইকুয়ালস R1 রোধের ক্ষেত্রে ভি ইকুয়ালস IR1, ওকে, R2 রোধের ক্ষেত্রে ভি ইকুয়ালস I2 R2, R3 রোধের ক্ষেত্রে ভি ইকুয়ালস I3 R3। এবার এগুলোর থেকে আইটাকে এখানে রেখে ভি বাই আর করে নিলাম আমরা প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে? ভি বাই R1,
v/r2 v/r3। এটা কেন করলাম? কারণ আমরা কি জানি, মোট যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা I ইকুয়ালস I1 প্লাস I2 প্লাস I3। যাতে আমরা একটা ইকুয়েশন বানাতে পারি সেই জন্য আমরা এটাকে I1 প্লাস I2 I3 এই আকারে আমরা সাজিয়ে নিলাম। আমরা এটা জানি মোট জল তো আলটিমেটলি সেমই থাকবে না, এখান থেকেও I তে যাচ্ছে, I মানে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, এখান থেকে I পরিমাণ তড়িৎ প্রবাহ ফিরছে। এখানে ভাগ হয়ে যেতেই পারে, সে যেদিকে যত লাইনেই ভাগ হোক না কেন, আলটিমেটলি তো মোট জল গিয়ে এই নলে গিয়ে মিশবে না। তো সেরকমই তড়িৎ প্রবাহগুলো আলটিমেটলি এখানে গিয়ে সেই একই পরিমাণ তড়িৎ প্রবাহ করবে। ওকে, সেই জন্য তো ওটা তুল্যরোধ। যদি চেঞ্জ হয়ে যেত তাহলে তার তুল্যরোধ হিসেবে আমরা কল্পনাই করতে পারতাম না। তুল্যরোধের ওখানেই বলেছিলাম সেটা। তাহলে I ইকুয়ালস, আমরা এবার এগুলোকে লিখে দিলাম পরপর পরপর, v/r1 প্লাস v/r2 প্লাস v/r3। তাহলে v কে কমন নিয়ে নিলাম, কি আসবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এবার তাহলে আমরা যদি এটাকে একটা তুল্যরোধ হিসেবে কল্পনা করি একই রকম ভাবে, তাহলে আমরা এটাকে বলতে পারি v ইকুয়ালস I r প্যারালাল rp দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, এখানে সাফিক্সে p দিচ্ছি। তাহলে v ইকুয়ালস I r p, এখানে তাহলে I ইকুয়ালস কি লিখতে পারি আমরা v/rp। তাহলে v/rp, এবার এই দুটোকে তুলনা করে দেখো, এখানে v ইন্টু এটা আছে, এখানে v ইন্টু এটা আছে, তার মানে কি এটা ইকুয়ালস এটা লিখতে পারি আমরা তুলনা করে এটার সাথে। এটা হচ্ছে তুল্যরোধ, এই বর্তনীটার তুল্যরোধ হচ্ছে এটা। বুঝতে পেরেছো? তাহলে এই আসলো আমাদের কাছে সূত্র, ঠিক আছে, তুল্যরোধের সূত্র, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই আসলো হচ্ছে সূত্র। এবার এটা এখানে যদি এখানে যেহেতু তিনটে আছে, এবার হিসেব করে দেখো এটা কি আসে। r1 প্লাস r1, তিনটাকে গুণ করে দেবো r2 r3। আর এখানে কি হবে, r1 কে যদি r1 দিয়ে যদি এটাকে ভাগ করে কি আসবে, r2 r3। r2 দিয়ে ভাগ করলে r1 r3। এগুলো হচ্ছে এমনি নর্মাল যোগ, যেরকম অ্যালজেব্রার যোগ হয় সেরকম r1 r2। এই আসলো হচ্ছে 1/rp। তাহলে rp কত হবে, এখান থেকে rp ইকুয়ালস হয়ে যাবে আমার r1 r2 r3, নিচে চলে আসবে r2 r3 প্লাস r1 r3 প্লাস r1 r2, এই হয়ে যাবে। ওকে, বোঝা গেল এই অবধি? আর যদি দুটো থাকতো তখন কি হতো, r1 r2 ওপরে আসতো r1 প্লাস r2, তারপর ওটা উল্টে যেত, ওপরে আসতো r1 r2 বাই r1 প্লাস r2, সেটা হয়ে যেত। ওকে, এই অবধি ক্লিয়ার? এবার নেক্সট, যদি n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে তুল্যরোধ কত হবে? n সংখ্যক আছে, ঠিক আছে, এইভাবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 করতে করতে 1/r গেল। এবার যদি প্রত্যেকটা রোধ সমান হয়ে যায় তাহলে কি হবে, 1/r, প্রত্যেকটাকে r ধরে নিলাম, ঠিক আছে, তাহলে 1/r প্লাস 1/r প্লাস 1/r, এরকম ভাবে কতগুলো 1/r আছে, n সংখ্যক 1/r, তাহলে n ইন্টু 1/r n/r। তখন আমার হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে আর উল্টে যাবে এটা, তাহলে তুল্যরোধটা কি হবে, r/n, উল্টে গেল। ওকে, এবার এখানেও তুমি একটা অঙ্ক করতে পারো, ধরো, যাই হোক আর দিলাম না, ওই একই রকম ব্যাপার আর কি। এবার নেক্সট এটাকে দেখো, সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতম। এটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এটা কিন্তু ওই বইতে রয়েছে, এটা অনেক টেস্ট পেপারেই দেয়, অনেক জায়গাতেই দেয়। আমি নিজেও ভাবতাম যখন দিত কোশ্চেনটা, তখন আমি ভাবতাম যে এগুলো দিচ্ছে কোথার থেকে, কিন্তু এখন বুঝতে পারছি কোথার থেকে দিচ্ছে, কারণ আমি তখন অতটা খুঁটিয়ে পড়িনি বইগুলো, আমি এখন যতটা খুঁটিয়ে পড়েছি বইগুলোকে, ঠিক আছে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু প্রায় দেয়। সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতম, তাহলে আমরা ধরে নিলাম তিনটে রোধ r1 r2 r3। ওকে, আর তুল্যরোধটা হচ্ছে rp। ওকে, এবার সমান্তরাল সমবায়েতে আমরা ধরে নিচ্ছি এই রোধটা হচ্ছে সব থেকে ছোট রোধ, ঠিক আছে, r3টাকে আমরা ধরে নিলাম সব থেকে ছোট রোধ, ধরে নিচ্ছি সাপোজ এরকম ধরো আছে, ওই আগের বারের মতনই আর কি। তাহলে কি বলেছে, সমান্তরাল সমবায়তে আছে এটা, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি 1/rp ইকুয়ালস 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, এবার আমরা কি করব, এইটাকে এদিকে নিয়ে যাব, 1/rp মাইনাস 1/r3।
ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। ওকে, সে একই রকম ভাবে দেখো, এটাও একটা ধনাত্মক মান, এটাও একটা ধনাত্মক মান, দুটো যেহেতু রোধ, তাহলে এটা পুরোটাকে একটা ধনাত্মক সংখ্যা আসবে, একটা ধনাত্মক আসবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 1/rp মাইনাস 1/r3 ইজ গ্রেটার দেন 0, কারণ এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এবার আমরা বলতে পারি 1/rp ইজ গ্রেটার দেন 1/r3। এবার তুমি আমাকে বলো, 1/2 থেকে 1/3 বেশি বড় না? দেখো, 3 থেকে 2 বড়, কিন্তু যখন তুমি উল্টে দেবে 1/3 থেকে, তখন কিন্তু 1/2টা বড় হয়ে যাবে, রাইট? দেখো, 3 কিন্তু 2-এর থেকে বড়, কিন্তু হাফ 1/3 থেকে বেশি বড়। তুমি একটা কেককে 2 ভাগে ভাগ করলে যা হবে, 3 ভাগে ভাগ করলে তার থেকে কম হবে। তাহলে দেখো, একটা পূর্ণ সংখ্যাকে তুমি যখন উল্টে দিচ্ছ, অননক করে দিচ্ছ, তখন ওটা দেখো সাইনটা উল্টে যাচ্ছে। সেই জন্য এবার এখান থেকে আমরা কি পাবো তাহলে, আরপি ইজ গ্রেটার লেস দেন আর সরি R3। তাহলে এই যে প্রুফ হয়ে গেল, প্রমাণিত যে কিনা ক্ষুদ্রতম তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ, এই যে R3টাকে আমরা ধরেছিলাম কি ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম রোধ ধরেছিলাম আমরা এটাকে, এর থেকেও দেখো এটা ক্ষুদ্রতম এসছে, এর থেকেও ক্ষুদ্রতম এসছে তুল্যরোধটা, প্রমাণিত। ঠিক আছে, তাহলে জিনিসটা এখানে কি বলতে চাইছে দেখো, সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান, যে তুল্যরোধের মান সেটা এই সমান্তরাল সমবায়তে যে রোধগুলোকে আমরা ইউজ করছি, সে রোধের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যে রোধটা আসবে, তার থেকেও এটার মানটা ক্ষুদ্রতম আসবে। আর আগের বার কি এসেছিল, বড়টার থেকেও বড় আসছিল, কারণ টোটালটা যোগ হয়ে যাচ্ছিল। এবারে কি আছে, ক্ষুদ্রটার থেকেও ক্ষুদ্র আসছে। তার মানে এবার ভালো করে বুঝে দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি, তাহলে এই একই রোধ ইউজ করে আমি বেশি রোধ পাচ্ছি, আর একই রোধ ইউজ করে আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কম রোধ পাচ্ছি, তাই না? এটাই তো দাঁড়াচ্ছে। এটাকেই বইতে একটা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু লেখা আছে এই জিনিসগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একাধিক রোধের সমবায় সর্বোচ্চ মানের রোধ পেতে রোধগুলিকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, সর্বনিম্ন মানের রোধ পেতে রোধগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। ওকে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। এবার গৃহবর্তনী বলে একটা পয়েন্ট আছে, দেখবে গৃহবর্তনী, বাড়িতে ওয়ারিং এ এই যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যুক্ত করা হচ্ছে, এগুলো ওয়ারিং করা বলে। ওয়ারিং এ সব যন্ত্রগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। ঠিক আছে, সমান্তরাল সমবায়তে যুক্ত করলে কি, আমি সর্বনিম্ন মানের রোধ পাবো। সর্বনিম্ন মানের রোধ পেলে আমার ওগুলো আরামসে চলবে আর কি, সব থেকে ভালোভাবে ওগুলোর আউটপুট দেবে, তোমার ইলেকট্রিক বিল কম আসবে, সেই জন্য। ওকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাও কিন্তু শর্ট কোশ্চেন, যে বাড়ির ওয়ারিং এ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত করা হয়। এটা কিন্তু ছায়ের বইতেও আছে, ধনঞ্জয় সরকারের বইতে আছে, যে কোনো টেক্সট বুক খুলবে সব জায়গাতেই এই পয়েন্টগুলো পাবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসবো ম্যাথমেটিক্সে। ওকে, এবার আসবে গাণিতিক উদাহরণ। আমি যে কটা অঙ্ক করাবো, এর বাইরে এর বাইরের প্যাটার্ন হতেই পারে, কিন্তু এর বাইরে থেকে খুব একটা দেবে বলে আমার মনে হয় না। আমি চাইলে অনেক অ্যাডভান্স অঙ্ক করাতেই পারি, ক্লাস 12 এর বই থেকে প্রচুর অঙ্ক করাতে পারি, অনেক টাফ টাফ ফিগার দিয়ে অঙ্ক করাতে পারি, কিন্তু ওগুলো কোনো কাজে লাগবে না বলে আমি ওগুলো দেখাবো না। যেগুলো দরকার আমি সেগুলো দেখাচ্ছি, যেগুলো বইতে দিয়ে রেখেছে অলরেডি। ওকে, তো ফার্স্ট যে অঙ্কটা সেটা হচ্ছে, দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় তুল্যরোধ যথাক্রমে 12 ওহম ও 5/3 ওহম। এটা ছায়ের বইয়ের অঙ্ক। রোধ দুটির মান কত? এটা যথেষ্ট ভালো একটা অঙ্ক, পরীক্ষাতে আসতেই পারে, ভীষণ চান্স আছে এটা পরীক্ষাতে আসার। তো কি বলেছে, রোধের শ্রেণী সমবায়তে যখন তখন 12 ওহম, সমান্তরাল সমবায়তে যখন তখন 5/3 ওহম। দেখো এখানেও স্বাভাবিকভাবেই সেই শ্রেণী সমবায়ের মানটা বেশি, সমান্তরাল সমবায়ের মানটা কম, সেটাই আসার কথা, স্বাভাবিক ব্যাপার। এবার আমরা ধরে নিলাম দুটো রোধ R1 প্লাস R2, R1 আর R2 মানে R1 আর R2 দুটো রোধ ধরে নিচ্ছি। শ্রেণী সমবায়তে যখন রয়েছে তখন কি যোগ হয়ে যায় 12, আর যখন ইয়েতে থাকে, এটা ধরো আর পি, এটা হচ্ছে আমাদের আর এস শ্রেণী সমবায়, সেটার মান বলে দিচ্ছে 12 ওহম, সেই জন্য আমি ডাইরেক্ট এইভাবে লিখে দেবো। আর যখন সমান্তরালে থাকবে আর প্যারালাল, তখন আর পি ইকুয়ালস 1/r1 প্লাস 1/r2। এটার ভ্যালু কত দিয়েছে, 5/3 বলে দিয়েছে। তো গুণ করছি এইভাবে, R1 R2
r1 প্লাস r2 ইকুয়ালস 5/3। ওকে, এবার এখানে আমরা যদি দেখি r1টাকে r2 দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে, এই সমীকরণটাতে r1 ইকুয়ালস 12 মাইনাস r2 লিখতে পারি। তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখছি, ঠিক আছে, r1 এর বদলে 12 মাইনাস r2 দিয়ে লিখছি, এটা প্লাস r2 বাই r1 এর জায়গায় 12 মাইনাস r2। এই অঙ্কগুলো কিন্তু ধরে ধরে করতে হবে একটু। 5/3। ওকে, তাহলে এবার এই ব্র্যাকেট যখন তুমি খুলবে r2 কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 12, নিচে কি থাকবে এগুলো, যাই হোক, দেখো r2 12 মাইনাস r2 স্কোয়ার ইকুয়ালস 5/3। এবার এখানে গুণ করে দাও, 3 × 36 ইজ ইকুয়াল টু, এগুলোতে বা দিতে পারো বা এরকম ইয়েও দিতে পারো, আমি এখানে দিচ্ছি না, জাস্ট এমনি জাস্ট রাফ ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি, অত ইয়ে করছি না। 3 × 36, এখানে 5 × 60 r2 মাইনাস 5 r2 স্কোয়ার। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো, 5 r2 স্কোয়ার মাইনাস 60 r2 প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে ভাঙাতে হবে, ভাঙালে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে সেটার থেকে আমাদেরকে মান বের করতে হবে। তাহলে এটাকে ভাঙালে কত হবে, ধরো 5 × 6 = 30, 5 × 6 = 6 × 6 = 36, 6 × 6 = 36 ইন্টু 5, 3 × 2 = 6, 3 × 2 = 6 ইন্টু 5, তাহলে 5 × 2 = 10, 3 × 9 = 18। না, এটাকে ভাঙাবো কি করে, ভাঙাতে পারছি না, 1 সেকেন্ড দাঁড়া, বইতে কি দেওয়া আছে অ্যান্সারে এখানে, এরা তো অন্য অন্য জিনিস দিয়ে ভাঙিয়েছে, এরা r1টাকে নিয়ে নিয়েছিল, এরা 5/3 তো ছিল না, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, আমি তো এখানে ভুল করেছি একটা জায়গায়, দেখো এখানে 1/rp এটার ভ্যালু আছে, তাহলে তো এটা উল্টাবে, সরি, এখানে তো 1/rp ইকুয়ালস এটা দিয়েছে না, এটাকে আমি ডাইরেক্ট 5/3 লিখে দিয়েছি, এটা তো 5/3 হবে না, আমি এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে ভুল বাদ দিয়েছিলাম, সরি, এটা এইভাবে যাবে না। এই অবধি ঠিক আছে, এটা এই অবধি যা করেছিলাম এই অবধি ঠিক আছে। এবার দেখো 1/rp ইকুয়ালস 1/r1 প্লাস 1/r2। ওকে, এই rpর ভ্যালু হচ্ছে 5/3। ওকে, সমান্তরাল সমবায়তে rpর ভ্যালু হচ্ছে 5/3। আমি যেরকম ভুল করেছি এরকম ভুল অনেকেরই হতে পারে, তো এখান থেকে একটা ভালো শিক্ষা নিয়ে নাও তুমি, যে এরকম ভুল তুমি করবে না। ওকে, জাস্ট ফর ফান। যাই হোক, হ্যাঁ, তো বুঝতেই পারছো আমার মাথা কাজ করছে না, যাই হোক একটু এটার জন্য ক্ষমা করে দিও। তো rp, ওকে, এটা হচ্ছে 5/3। ওকে, তাহলে এটা এখানে কি উল্টে যাবে, যখন আমি rp ভ্যালু লিখবো, মানে এখানে যদি আমি 5/3 বসাই, এটা কি হয়ে যাবে, 3/5 হয়ে যাবে না, 1/5/3, এটার ভ্যালু কি হয়ে যাবে, 3/5 হবে না, তাহলে এটাকে আমরা 3/5 লিখবো। হ্যাঁ, এবার অঙ্কটা মিলবে, এবার আর চাপ নেই। তাহলে এখানে r1 r2, এখানে r1 প্লাস r2 ইকুয়ালস 3/5। ওকে, এবার r1 এর জায়গায় আমরা লিখবো 12 - 12, 12 - r2 বা 12 - r2, এখানে কি লিখবো, প্লাস r2, নিচে 12 - r2 ইন্টু r2
ইকুয়ালস 3/5। এবার দেখো এই 8 কেটে যাবে, কেটে গেল, তাহলে কি হবে 12/12 মাইনাস 8। এবার এটা আমি এখানে না লিখে এইভাবে গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে। 12/2 মাইনাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার আসবে 3/5। এবারে 3টা দিয়ে আমি 12টাকে ভাগ করলাম, 4 আসলো। তাহলে এবার এখান থেকে আসবে 4×5 = 20 ইকুয়ালস, এটাকে এদিকে নিয়ে আসছি 12/2 মাইনাস 8 স্কোয়ার। তাহলে এখানে আমার আসবে 8 স্কোয়ার মাইনাস 12/2 প্লাস 20 ইকুয়াল 0। ওকে, আসলো। এবার এটাকে দেখো ভাঙা যাবে, 8 মাইনাস 10r2 মাইনাস 2r2 প্লাস 20 0। এবার এখান থেকে আমরা এইভাবে দুটো পেয়ে যাবো, পদ পেয়ে যাবো। একটা হচ্ছে 8কে যদি করি, 8 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, 1 মাইনাস 5 মানে 8 স্কোয়ার, সরি এখানে 8 স্কোয়ার, হ্যাঁ। তো 8 দিয়ে 8 মাইনাস 10 অ্যান্ড এখানে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 8 মাইনাস 10 + 0। তাহলে এখান থেকে আসবে আমার হচ্ছে একটা পদ 8 মাইনাস 10। এই অঙ্কটা আমার পুরো নাজেহাল করে দিল, এত সহজ একটা অঙ্ক, এদিকে পুরো দশা খারাপ একটা অঙ্ক করতে গিয়ে, ছি ছি ছি। যাই হোক, এবার দেখো হয় এটার ভ্যালু 0 অথবা এটার ভ্যালু 0। ওকে, তাহলে এটার ভ্যালু যদি আমরা 0 ধরে নিই, 8কে আর জায়গাও নেই কাটাকাটি করতে করতে। 8 ইকুয়াল যদি 0 হয়, এই ধরে 8 ইকুয়াল যদি 10 হয়, তাহলে R1 এর ভ্যালু কত আসবে এখানে, 10টাকে ওদিকে নিয়ে যাবো, 2 চলে আসবে, R1 তখন 2 চলে আসবে, 2 ওহম। এটা হবে 10 ওহম, এটা হবে 2 ওহম। আর যদি যদি এই পদটা যদি 0 ধরি, তাহলে আমার কি চলে আসবে, R2 ইকুয়ালস 2 চলে আসবে, তখন R1 চলে আসবে 10 ওহম। মানে আলটিমেটলি একটা ওহমের মান হবে 2 ওহম আর একটা ওহমের মান হবে 10 ওহম। দুটো রোধের মান হবে তাহলে 10 ওহম আর 2 ওহম। এই প্যাটার্নের অঙ্ক এটা দেবেই, আর এটা আমার করতে গিয়ে খুবই হয়ে গেছে, কিন্তু এটা একদমই সহজ অঙ্ক। আমার জানি না কি মাথায় এখানে কাজ করলো, আমি কেন এটা খেয়াল করিনি, বারবার ভুলভাল করে দিয়েছি, সরি। ওকে, কিন্তু অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে ভাগ করলে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, ঠিক আছে। ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করে দিচ্ছে একটা, তাহলে সমবায়টির রোধ কত। আচ্ছা, এবার আমরা আগের দিন একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে রোধের সাথে তারের দৈর্ঘ্য সমানুপাতিকে আছে না, এই যে রোধের সাথে তারের দৈর্ঘ্য সমানুপাতিক, তাহলে রোধকে আমরা যদি 3 ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, রোধ বিশিষ্ট তারটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে দিই, তারের এলটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে দিই, তাহলে কি রোধটাও 3 ভাগে ভাগ হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু ছাড় বই। ওকে, 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে ভাগ করে দিচ্ছে, তখন প্রত্যেকটা রোধের মান হয়ে যাবে 3, ঠিক আছে। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 ওহম হয়ে যাবে প্রত্যেকটা রোধের মান। ওকে, এবার কি করছে, এটাকে 3টাকে সমান্তরাল সমবায়তে যুক্ত করছে, মানে এরকম এরকম যুক্ত করে দিবে, ঠিক আছে। 3 ওহম 3 ওহম 3 ওহম, তখন কি হবে, তাহলে এটা 1/r প্লাস 1/r প্লাস 1/r, রাইট। কারণ প্রত্যেকটারই তো ভ্যালু সেম, তাহলে কি হবে 3/r। এটা কি ছিল, 1/rp ছিল এটা, তাহলে 1/rp। তাহলে এবার rp কি হবে, rp হবে হচ্ছে r/3, তার মানে এর 3/3, তার মানে 1 ওহম, ঠিক আছে। মানে 1-এর 3 যোগ 1-এর 3 যোগ 1-এর 3, 3-এর 3 1। বুঝতে পেরেছো, এই অঙ্কটা কিন্তু একদম সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে তুল্যরোধটা কত আসবে আমাদের, 1 ওহম আসবে। ওকে, যদি সমান্তরাল সমবায়তে যুক্ত করা হয়, যেহেতু একই রোধের ইউজ করছে।
এবার নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের একটি বর্তনীতে 6 ওহম আর 3 ওহম রোধের সমান্তরাল সমবায় করেছে একটা, এই 6 ওহম আর এই ধরো 3 ওহম, 6 ওহম 3 ওহম সমান্তরাল সমবায়। এর সাথে কি করেছে, 1 ওহমের একটা রোধকে শ্রেণীতে যুক্ত করে দিয়েছে। তাহলে বর্তনীর তুল্য রোধের মান, তাহলে এটার কি হবে, 1/Rp ইকুয়ালস 1/6 প্লাস 1/3 1/R1 প্লাস 1/R2। তাহলে এটা যোগ করলে কি হবে, 6, এখানে আসবে 1, এখানে আসবে 2, তাহলে 3/6, তাহলে হাফ। তাহলে আরপি আসবে হচ্ছে 2, কারণ এটা কি হাফ, উল্টে যাবে 2, আর এখানে আছে 1, তাহলে টোটাল 2 যোগ 1 হয়ে যাবে শ্রেণী সমবায়তে, টোটাল হয়ে যাবে 3 ওহম। ওকে, এই অঙ্কটা এরকম আছে। এটা দেখো, এটা আলটিমেটলি কি আছে, শ্রেণী সমবায়তে আছে, কারণ এটা দেখো, এটা শেষ প্রান্ত, এটা শুরুর প্রান্ত একই, রাইট? এটা শেষ প্রান্ত, এটা শুরুর প্রান্ত আছে, তার মানে এটা কি শ্রেণী সমবায়তে আছে। তাহলে এটা আসবে 6 ওহম, অ্যান্ড এটার সাথে একটা আছে হচ্ছে 3 ওহমের সমান্তরাল সমবায়। তো সেম একই রকম ভাবে আমরা আগেরটার মতন করে দেবো, এটা 1/6 প্লাস 1/3 করে 1/Rp, হাফ আসবে, তাহলে আরপি হয়ে যাবে 2 ওহম। ওকে, এটার তুল্য রোধ 2 ওহম। এই ফিগারে একটা দিতে পারে, এই প্যাটার্নে দিতে পারে। এবার একটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ঝাপসা আসবে না। হ্যাঁ, বলেছে এখানে এই বর্তনীর চিত্র থেকে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। ওকে, বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ বের করতে হবে, এই বর্তনীর তুল্য রোধটা বের করতে হবে, অ্যান্ড বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে। আর R1 রোধ, এখানে একটা নামকরণ করে দিয়েছিল বইতে, দাঁড়াও, যেখান থেকে আমি কোশ্চেনটা দেখে লিখেছিলাম, কোশ্চেনটা এখানে নামকরণ করে দিয়েছিল, নামকরণ করতে ভুলে গেছি। এটা হচ্ছে R1 লিখেছে, এটাকে R2 দিয়েছে, এটাকে R3 দিয়েছে। এটা হচ্ছে ধনঞ্জয় সরকারের বইয়ের কোশ্চেন, এরকম প্যাটার্নে একটা কোশ্চেন দিতে পারে। তো R1 রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আগে আমরা তুল্য রোধ বের করব। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের সাথে একটা শ্রেণী সমবায়তে আছে, তাহলে ওটা কি করে করবো, 1/Rp cos 1/R প্লাস 1/12 করলে কত আসবে, 12 আর 8 এর লসাগু কত, 4 দিয়ে 3 4 4 2 8, তাহলে 4 2 8, 24, 3 8 24, 12 2 24, 5/24, তাহলে আরপি আমার আসবে 24/5। এর সাথে আমার এটাকে ভগ্নাংশে করলে কত আসবে, ভগ্নাংশে করলে এটা ভ্যালু আছে 4.8 ওহম, এটা আসবে। এবার এর সাথে এটা শ্রেণী সমবায়তে আছে, তাহলে টোটাল রোধ যেটা আসবে সেটা আসবে, এটা হচ্ছে টোটাল রোধ, ঠিক আছে, তুল্য রোধ কি আসবে, 4.8 প্লাস 7.2 করলে কত আসবে ভ্যালু, 12, 8 আর 2 10 শূন্য, তোমার সাথে 8 আর 4 12, হ্যাঁ 12 ওহম আসলো। এটা হচ্ছে, তাহলে বর্তনীর তুল্য রোধ হচ্ছে 1, এটা হচ্ছে 1-এর অ্যান্সার। ওকে, এবার বলেছে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ মাত্রা, আয়ের ভ্যালুটা এখানে আমাদেরকে বলে দিয়েছে, দেখো বিভব প্রভেদের মান বলে দিয়েছে 6 ভোল্ট। এটা বেসিক্যালি ওই মানে একটা ব্যাটারির সাথে, মানে ধরো এই একটা ব্যাটারির সাথে এই আর একটা ব্যাটারি যোগ করে রেখেছে, এই আরেকটা ব্যাটারি যোগ করে রেখেছে, ঠিক আছে, সেম ওই রকম ব্যাপারটা আর কি। তো বলেছে R1 রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত, না ওটাতে পড়ে যাচ্ছে, আগে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত সেটা বের করতে বলেছে। আমরা কি জানি, V ইকুয়ালস IR, তাহলে I ইকুয়ালস V/R ওহমের সূত্র থেকে। তাহলে V আমাদেরকে বলে দিয়েছে কত, 6, আর R কত পেলাম আমরা, 12, তাহলে I কত হবে, হাফ অ্যাম্পিয়ার, যেহেতু প্রত্যেকটা দেখো এসআই তে আছে, ভোল্টটা কি এসআই ইউনিট, ওহম এসআই ইউনিট, তাহলে অ্যাম্পিয়ারে আসবে, এসআই ইউনিটে আসবে, তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক অ্যাম্পিয়ার, আমরা আগের দিনই দেখেছিলাম, তাহলে এটা আসলো 0.5 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে 2 দাগের অ্যান্সার, বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, এবার হচ্ছে R1 রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত, এটাকে ধরে নিচ্ছি এ পয়েন্ট, এটাকে ধরে নিলাম ধরো বি পয়েন্ট, দুটোর মধ্যে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, রাইট, দুটোর মধ্যে বিভব পার্থক্য, ওটাকে আমি ধরে নিলাম ভি ধরে নিলাম, ঠিক আছে, না ভি তো ধরতে পারবো না, ধরতেও পারো, যাই হোক,
একটা কিছু ধরে নাও, ধরো এটাই ধরে নিলে তুমি। এবার এর মধ্যে দিয়ে কারেন্ট কতটা ফ্লো করছে সেটা আমরা অলরেডি জানি, আর রোধটাও আমরা জানি, তাহলে আমরা এবার ভি বের করে দিতে পারবো এই দুটোকে গুণ করে। আই এর ভ্যালু কত 0.5, আর এর ভ্যালু কত 7.2, সেটাই হয়ে যাবে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি। ওকে, করলে কত আসবে? 5 × 10 হাত আমার 1, 5 × 7 35, আগে 36, দুটো পয়েন্ট আগে, তার মানে এত, হ্যাঁ এত ভোল্ট, এত ভোল্ট আসবে 3.6 ভোল্ট। ওকে, তো এই হচ্ছে 3 দাগের অ্যান্সার, বিভব প্রভেদ। ওকে, কমপ্লিট। এর বাইরে খুব একটা অঙ্ক দেবে না এই অঙ্কটা, সরি, রিয়েলি সরি, ভুলভাল করে দিয়েছিলাম এই জায়গাটা। ওকে, এই অঙ্কটা একটু দেখে নেবে, এটা ছায়ের বইয়ের অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি না বুঝতে পারো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমার এত ভুলভাল হয় না অঙ্ক, কিন্তু হয়ে গেছে এখন, জানি না কেন, মানে এই জায়গাটাতেই মেনলি ভুল করে দিই, পুরো অঙ্কটা চটকে গেছে। ওকে, নেক্সট পার্টে আমি বাকি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিচ্ছি।